আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে একটি কবিতার নাম স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার। স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার, রিটেন বাই এমং দাই। এবার বন্ধু, প্রথমেই জেনে নেব আমাদের কবি এমং দাই সম্পর্কে। আমি উচ্চারণটা করেছি এমং। আসলে অরুণাচলে লক্ষ্য করা যাবে যে এই মামাং শব্দটির এম লেটারটিকে সাইলেন্ট রাখা হয়, অর্থাৎ মামাং নয় এমং। যাই হোক, তিনি প্রচলিত এই নামটা মামাং দাই হিসাবে। যাই হোক, এবার আমরা জানব এমং দাইয়ের জীবন সম্পর্কে। অরুণাচল প্রদেশের আদি উপজাতির এক লেখিকা, কবি, নাট্যকার, সাংবাদিক তিনি। মূলত তিনি ভারতীয় সাহিত্যের এক মহিলা কবি। তিনি সাহিত্যে পদ্মশ্রীতে ভূষিত হন। তাছাড়াও সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তার লেখা ব্ল্যাক হিলের জন্য। আমরা আরও জেনেছি অরুণাচল থেকে প্রথম মহিলা IAS হিসেবে তিনি সিলেক্টেড হন, কিন্তু সাংবাদিকতা বা জার্নালিজমে তার যথেষ্ট আগ্রহী, আর তাই তিনি টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমসের কর্মযজ্ঞের সাথে জুড়ে গেলেন, অর্থাৎ কিনা সাংবাদিকতায়। তার বিশেষ লেখা অরুণাচল প্রদেশ দ্য হিডেন ল্যান্ড। তার বিশেষ লেখা অরুণাচল প্রদেশ দ্য হিডেন ল্যান্ড। যাই হোক, তিনি ভারত সরকার কর্তৃক ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এই সংস্থার অধিকর্তা নিযুক্ত হন। আর এই কবিতা স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার তারই লেখা রিভার পয়েমস থেকেই নেওয়া। এবার আমরা আসি কবিতার বিষয়ে। এই কবিতার বিষয়বস্তুতে কি আছে আমরা লক্ষ্য করব। এই স্মল টাউনস অ্যান্ড দ্য রিভারে আমরা পেয়ে যাব প্রথমত পিকচার অফ নেচার, প্রকৃতির প্রতিচ্ছবি আমরা পেয়ে যাব ইম্পর্টেন্স অফ রিচুয়ালস, কাস্টমস, ট্রেডিশন অফ দ্য ট্রাইবালস। আমরা এখানে পেয়ে যাব এই উপজাতিদের ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রথা এবং পরম্পরা। এবং আমরা আরও পাব হিন্টস অফ পলিটিক্যাল আনরেস্ট, একটা রাজনৈতিক অস্থিরতার একটা সংকেত আমরা এই কবিতায় পাব। এবার লেখালেখির শৈলীটা কি ছিল আমাদের এই মহিলা কবি এমং দাইয়ের লেখার শৈলীর মধ্যে আমরা দেখব, অর্থাৎ এই কবিতায় আমরা দেখতে পাবো এ মিক্সচার অফ মডার্নিজম অ্যান্ড রোমান্টিসিজম। আধুনিকতার মিশ্রণ, তার সাথে রয়েছে রোমান্টিসিজম। এবার আসা যাক মূল কবিতায়। কবিতার প্রথম পংক্তিতে তিনি বলেছেন, কি বলেছেন? ছোট্ট শহরগুলো আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ এই পাহাড়ি শহরগুলো ঘিরে রয়েছে দুঃখ, যন্ত্রণা এবং মৃত্যুর কথা।
তিনি একটি শহরের কথা বলেননি, তিনি বলেছেন দ্য টাউনস, অর্থাৎ সমগ্র শহরগুলোকে এক করে ভেবেছেন। তাই তিনি বললেন কি প্রথম, যে ছোট্ট শহরগুলো আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। তার মানে শহরগুলো আনন্দের কিছু বলছে না, কিছু মন্দ সংকেত রয়েছে। এই পাহাড়ি শহরগুলোকে ঘিরে রয়েছে দুঃখ, রয়েছে যন্ত্রণা। তার কবিতা শুরু। কিন্তু আমার এই শহরগুলো বৃক্ষরাজিতে ভরা। বাহ, তার মানে প্রকৃতির কথা তিনি ভুলেননি। শহর আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, এ কথা ঠিক, কিন্তু আমার এই শহরগুলো কিন্তু বৃক্ষরাজিতে ঘেরা, প্রচুর গাছপালা, শান্তভাবে গাছেদের সাথে আমার চলা। ভালো, প্রকৃতির সঙ্গেই তিনি চলেন। সকল ঋতুতে প্রাকৃতিক দিক থেকে শহরগুলো যেন একই রূপ, শীত বা গ্রীষ্ম যাই বলি না কেন, অর্থাৎ প্রকৃতি এভার লাস্টিং, চিরস্থায়ী, একই রকম আছে। তাহলে কোথাও যেন একটা দুঃখ, কোথাও যেন একটা দুঃখ যে প্রকৃতির মধ্যে, প্রকৃতির ঘেরা এই শহরগুলো, সেই শহরগুলো মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। কোথায় সেই যন্ত্রণা? তিনি আরো বলেছেন, ধুলোবালি উড়ে যায় সরু ভেলির মাঝখান দিয়ে, বাতাস গর্জে চলে তার পথ ধরে। ধুলোবালি প্রতীকী এখানে, অর্থাৎ শান্ত শহর, শান্ত প্রকৃতির মাঝখান দিয়ে ধুলোবালির মতো অনেক কিছু বয়ে যায়। শুধু ধুলোবালি নয়, ধুলোবালির মতন অনেক কিছু বলতে তার শিক্ষা হতে পারে, তার সংস্কৃতি হতে পারে, তার অপকালচার সৃষ্টি হয়েছে তা হতে পারে, রাজনৈতিক অস্থিরতা হতে পারে। অর্থাৎ এই প্রকৃতি ঘেরা ছোট্ট শহরগুলো আমাকে মৃত্যুর কথা তো স্মরণ করে দেয়, সঙ্গে কি হয়, ধুলোবালি উড়ে যায় সরু সরু পথ ধরে, বাতাস গর্জে চলে তার পথ ধরে। অর্থাৎ কিনা এই শান্ত শহর, শান্ত প্রকৃতির মাঝখান দিয়ে ধুলোবালির মতো অনেক কিছু চলে যায়, যেটা কবির পছন্দ নয়। তা হতে পারে রাজনৈতিক অস্থিরতা, হতে পারে শহরের অস্বাস্থ্যকর পরিস্থিতি, হতে পারে শহরের কালচার, কৃষ্টি, তার অসুস্থতা, এমনই বার্তা বহন করে। তার মানে দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে, কবি চিন্তিত, উদ্বিগ্ন। তিনি বলেছেন, অন্যদিকে অন্য দিনের মতো আজও কেউ মারা গেছে। চারিদিকে শূন্যতা, রজনীগন্ধার মালা বা বিষণ্ণতার মালা দেখে আমরাও কেঁদেছি। তার মানে এখানে স্বাভাবিক মৃত্যুর কথা তিনি বলেননি। স্বাভাবিক জন্ম মৃত্যু, মৃত্যু এই বিষয়টা হয়ে থাকে, এটা যন্ত্রণা হয়, সবই ঠিক আছে, কিন্তু অন্য দিনের মতো আজও কেউ মারা গেছে। তাহলে অন্য দিনের কারণটার সাথে আজকের কারণটা রিলেটেড। তাই রজনীগন্ধার মালা বা বিষণ্ণতার জ্বালা, এতে আমরা কেঁদেছি। তার মানে এই যে মরে যাওয়াটা, এই মৃত্যুটা পছন্দ নয়, স্বাভাবিক মৃত্যুর কথা নয়, অন্য কিছু। এখানে দেখা গেছে ঐতিহাসিকভাবে রাজনৈতিক কারণে অনেক মৃত্যু হয়েছে এই শহরগুলিতে, তার একটি ইঙ্গিতও বহন করার কথা।
এখানে একটা লাইন আছে, লাইফ অ্যান্ড ডেথ অনলি দ্য রিচুয়ালস আর প্রেজেন্ট। জীবন মৃত্যু এ তো চলবেই। অনলি দ্য রিচুয়ালস আর প্রেজেন্ট, কে থাকবে দীর্ঘস্থায়ী হয়ে? রিচুয়ালস, ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় বিশ্বাস প্রথা থাকবে। তার মানে উপজাতিদের বিশ্বাস, আচার নিষ্ঠা, তার প্রতি একটা যথেষ্ট গুরুত্ব দিয়েছেন যে জীবন মৃত্যু সে তো হবেই, থাকবেই, কিন্তু অনলি দ্য রিচুয়ালস আর প্রেজেন্ট, এই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো থাকবে। ধর্মীয় ফ্লেভার একটা পাওয়া যায় এখানে, অর্থাৎ জীবন মৃত্যু হবেই, কিন্তু রিচুয়ালস, ধর্মীয় বিষয়গুলো একইভাবে থাকবে, বহমান। অর্থাৎ মৃত্যু যে কারণেই আসুক, উপজাতিদের বিশ্বাস, তাদের সত্তা, তাদের পরম্পরা একইভাবে ধীর স্থির থাকবে, এমন প্রত্যাশা রয়েছে। এবার বলা হয়েছে নদীর কথা। নদীর প্রাণ আছে, পার্সনিফাইড করা হয়েছে, প্রাণদান করা হয়েছে। নদীর প্রাণ আছে, সে একাধিক শহরকে স্পর্শ করে বহমান। এমনকি গ্রীষ্মকালেও নদী প্রবাহিত হয় মাটির বুক চিরে। তখন বিষণ্ণ নদী মন্থর গতিতে বহে, অর্থাৎ নদী চলছে, বহমান, প্রবাহিত। গ্রীষ্মকালেও এই নদী প্রবাহমান, মন্থর গতিতে চলে। তাহলে তিনি নদীর সাথে কার বর্ণনা করতে চেয়েছেন? এই পরম্পরা, এই উপজাতিদের পরম্পরা যে চলছে, সময়ে অসময়ে বিষণ্ণ হয়ে যায়, মন্থর গতিতে তবু চলছে বহমান। অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা, ভিন্ন সমস্যার মধ্য দিয়ে এই শহরগুলো, অর্থাৎ শহরের মানুষগুলো চললেও প্রতিকূল অবস্থায় এই নদীর মতোই মন্থর গতিতেই চলতে থাকবে। ভালো কথা। নদী তার বিশ্বাস আটকে রাখে, নিঃশ্বাস, কবি বলেছেন নদী তার নিঃশ্বাস আটকে রাখে, অর্থাৎ খানিকের জন্য থেমে যায়। নদী নিঃশ্বাস আটকে রাখে, তাহলে নদীর নিঃশ্বাস আছে, তার মানে প্রাণদান করা হয়েছে। নদী এখানে জীবন্ত, প্রাণবন্ত। তাই বলেছে নদীর নিঃশ্বাস আটকে থাকে বা আটকে রাখে, তবু প্রবাহিত হয়। তার মানে কি এই শহরগুলো, শহরের মানুষগুলো তাদের নিঃশ্বাস আটকে রেখেছে, অর্থাৎ ক্ষণিকের জন্য কোথাও কিছু স্তব্ধ হয়ে গেছে, সেই প্রগতি নেই, তবু চলছে। আবার কল্পনা করা হয়েছে স্বাভাবিকভাবে, যাতে মাছেদের বেঁচে থাকা যায়, উপযোগী করে রাখা যায়, তাই নদীর প্রয়াস। বাহ! নদী গ্রীষ্মকালে শুকিয়ে গেছে, তার প্রাণ আছে, মাছেদের বাঁচিয়ে রাখার জন্য তার প্রয়াস। তাহলে এই শহরের পরম্পরা চলছে, কিন্তু কোনো কারণে, কোনো বাহ্যিক কারণে যে অসহায় অবস্থা চলে এসেছে, তবু শহর চলছে, তবু বেঁচে আছে, কাউকে বাঁচিয়ে রাখছে। অস্থিরতার মধ্যেও মানুষের মধ্যে বেঁচে রাখার পরিস্থিতি রাখতে হবে, নদীর মতো এমন ইঙ্গিত বহন করে। এই তারাদের জন্য, আকাশের তারাদের জন্য নদী বহে, নদী বহমান। আজও তারারা নদীতে উজ্জ্বল প্রতিচ্ছবি।
ভরা নদীতে যেমন তারারা উজ্জ্বল, আবার আজকে গ্রীষ্মের দিনে মরে যাওয়া নদী, হীনে হয়ে যাওয়া নদী, দুর্বল হয়ে যাওয়া সেই নদীতে আজও যে তারা পড়ছে, তারা নক্ষত্রর প্রতিচ্ছবি পড়ছে। তার মানে এই শহরগুলো এমন দুর্বল হয়ে গেছে, গ্রীষ্মকালীন এরকম অবস্থা হয়ে গেছে, অনেকটা অচল হয়ে গেছে, তবু চলছে চলছে চলছে। শহরগুলো বলতে বারবার বলছি শহরগুলোর মানুষরা। যাই হোক, আগামী দিনেও এই নদী প্রবাহমান থাকবে, চির বহমান ধারা চলতেই থাকবে। তখনও উজ্জ্বল তারা থাকবে, উজ্জ্বল তারাদের প্রতিচ্ছবি পড়বে। কার সঙ্গে কি তুলনা করছেন কবি? অতএব শহরের শিক্ষিত মানুষগুলোর নদীর প্রবাহের মতো চলতে থাকতে হবে, এমনই কথা তিনি বলেছেন। শহরকে বুঝতে হবে নদীর ধর্ম চিরন্তন চলার, চিরন্তন প্রবাহমান। শহরগুলোকে চলতে হবে কেন? গ্রামগুলোকে নয় কেন? কেন শহরের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন? আসবেও সে কথায়। নদী সব বুঝে, জানে। বৃষ্টির যে প্রথম ফোঁটা পড়ে সেটাও সে বুঝতে পারে, আবার পাহাড়ের কুয়াশা, পাহাড়ের সমস্যাও সে বুঝতে পারে। এই প্রাণবন্ত নদী সব বুঝে। প্রথম বৃষ্টি ফোঁটা যেটা প্রাণ নিয়ে আসে তাও বুঝে। অরুণাচলকে কেউ কিছু দেয়, এখানে প্রাণের কিছু সঞ্চার হয়, সেটা বোঝে নদী। অরুণাচলবাসী বোঝে, শহরবাসী বোঝে। আবার পাহাড়ে যে কুয়াশা হয়, রাজনৈতিক অস্থিরতা হয়, আরো কিছু সমস্যা হয়, নদী তাও বোঝে। কিন্তু নদী জানে তার জলের অমরত্ব। সেই নদীতে জল বইছে, বহমান, প্রাকৃতিক ভাবেই বইছে, কিন্তু জানে কিছু বক্তব্য যেন আছে জলের অমরত্ব। তার মানে অরুণাচল অরুণাচল হয়ে দাঁড়াবে একদিন। তাই জলচক্রের মতো চলতে হবে পাহাড়ের শহরগুলোর প্রাণকে। ভালো, আমার শৈশবের শান্ত প্রকৃতির কথা মনে পড়ে কবি বলছেন, অর্থাৎ সেই সময়ের স্মৃতিচারণা করেছেন, নস্টালজিক হয়ে পড়েছেন। তাই আমি আনন্দ মন্দিরের ছবি দেখতে পাই। অর্থাৎ আগামী দিনে কিছু লক্ষ্য করছেন কবি, দেখছেন, এক সময় তো দেখেছেন প্রকৃতিতে ঘেরা সুন্দর অমন কিছু কৃত্রিম কিছু থাকবে না, প্রকৃতিতে ঘেরা যা কিছু হবে সবই সুন্দর সুন্দর সুন্দর। অরুণাচলের কোনো সমস্যা থাকবে না, কোনো রাজনৈতিকভাবে কোনো সমস্যা থাকবে না, আর্থিকভাবে কোনো সমস্যা থাকবে না, শিক্ষাগত কোনো সমস্যা থাকবে না, বেকারত্বের সমস্যা থাকবে না। অর্থাৎ এই শহর নদী জুড়ে ধর্ম নিয়ম বিধি মেনেই চলবে, চলতে থাকবে। যাক, যারা মারা গেছে তাদের শির বা মাথা পশ্চিমের দিকে রাখা হয়, একটা কল্পনা করা হয়েছে। অরুণাচলে যারা মারা যায় তাদের মাথা বা শির পশ্চিমের দিকে রাখা যায়। কবি কল্পনা করছেন সূর্যও পশ্চিমের দিকে অস্ত যায়। সূর্য পশ্চিমের দিকে অস্ত গিয়ে আবার সে চক্রাকারে পূব দিকে ওঠে। অর্থাৎ এই মানুষগুলো পশ্চিম দিকে শায়িত, মৃত্যুর পর সে আবার সূর্যের ধর্ম মেনেই চক্রাকারে আসবে। যে মানুষগুলোর হত্যা হয়েছে, যে মানুষ, এখানে ন্যাচারাল ডেথের কথা বলা না, যে মানুষগুলোর হত্যা হয়েছে তাদের রাখা হয়েছে
পশ্চিম দিকে মাথা করে, সূর্য অস্ত যায় পশ্চিম দিকে, সূর্য আবার উঠবে পূর্ব দিকে, এই মানুষগুলো আবার উঠবে, তাদের প্রাণ জেগে উঠবে, তাদের মধ্য থেকে কেউ জেগে উঠবে, তাদের মতোই কেউ জেগে উঠবে। অর্থাৎ আমরা মৃত্যু থেকে আবার রূপান্তরিত হয়ে জেগে উঠব। আর আমরা এই ছোট্ট শহরগুলি থেকে দেবতাদের পাশে পাশে থাকতে চাই, প্রকৃতির পাশে রেখেই, প্রকৃতিকে পাশে রেখেই দেবতার সঙ্গে থাকতে চাই। অর্থাৎ একদিকে যেমন রিলিজিয়াস টাচ আর প্রকৃতি দুটোকে একসঙ্গে মিশিয়ে দিয়েছেন, যে আমরা এই শহরগুলির মানুষ, এই শহরগুলো দেবতার পাশে পাশেই থাকতে চাই। অর্থাৎ আমাদের ধর্মীয় নিয়ম নিষ্ঠা, আমাদের কালচার, আমাদের পরম্পরা সব ঠিক থাকবে। আর কি ঠিক থাকবে? আমরা প্রকৃতিকে পাশে রেখেই চলতে চাই, প্রকৃতিও থাকবে, প্রকৃতিও থাকবে। অর্থাৎ কবির মনে কোথাও যন্ত্রণা হয়েছে, কৃত্রিমভাবে কোথাও কোনো চাপ, প্রেশারাইজ, সমস্যা বিভিন্নভাবে হতে পারে, সেটা রাজনৈতিক কারণে অস্থিরতা হতে পারে, শিক্ষার বিষয়ে হতে পারে, কুসংস্কারে হতে পারে, বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। তাই শহরগুলিকে বেঁচে থাকার আহ্বান করেছেন, শহরের মানুষগুলোকে তিনি আহ্বান করেছেন। তাহলে এই ছিল আমাদের কবিতা বিষয়বস্তু। Not only the poet grieves, but the towns also mourns the loss. কবি শুধু শোক করেননি, শহরগুলো শোক করেছে, শহরের মানুষগুলো শোক করেছে। শহর প্রাণবন্ত, আর নদীকে দেখানো হয়েছে এখানে এভারলাস্টিং, চিরকাল চলবে চলবে অরুণাচলের প্রথা, অরুণাচলের মানুষ চিরকাল চলবে চলবে চলবে। নদী, রিভার্স, এটা নট সাবজেক্ট টু ডেথ, এটা মৃত্যুর বিষয় নেই, এটা চলবে, অরুণাচল চলবে। এমাংদাই কি বলেছেন? she talks about life and death by using the symbols of town and river. নদী, শহরের প্রতীক রূপ নিয়েই তিনি জীবন মৃত্যুর কল্পনা করেছেন। এখানে ওরি রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, চিন্তা উদ্বিগ্নতা রয়েছে, আবার একটা এক্সপেকটেশন, প্রত্যাশাও রয়েছে। এখানে নদী শহরকে প্রাণদান করা হয়েছে। এইবার বলছি যে শহরগুলোকে বলতে শহরের মানুষগুলোকে, শহরের মানুষ বলতে তার সব কিছু। শহরই যেন কাণ্ডারি এই অরুণাচলে। কেন? কারণ এই অরুণাচলের গ্রামগুলো এখনো সেইভাবে উন্নতই লাভ করেনি। বিক্ষিপ্ত কিছু গ্রাম, ছোট ছোট গ্রাম, গ্রামের সমষ্টি হয়ে কোনো জাগরণ নিয়ে আসবে এমন পরিস্থিতি হয়নি। তাদের মধ্যেও কিছু নিজস্ব সমস্যা রয়েছে। অপেক্ষাকৃত শহর, শহরের মানুষ, তার শিক্ষা, তার কালচার সব কিছুই যথেষ্ট উন্নত। তাই জেগে থাকতে হবে, জেগে উঠতে হবে, এগিয়ে যেতে হবে। শহরবাসীকেই তিনি গুরুত্ব দিয়েছেন। তাহলে দুটো ইম্পর্টেন্ট জিনিস, নদী চিরকাল চলবে, চলছে, চলবে, শীত গ্রীষ্ম বর্ষা সব সময়, অরুণাচল চলবে, শহর চলুক, শহরের মানুষ চলুক, চলবে। তাহলে কিছু একটা প্রত্যাশা, এক্সপেকটেশন করা যেতে পারে। এইরূপ সার্বিক একটা চরিত্র রয়েছে এই কবিতায়। এই ছিল আমাদের কবিতা। আজকে আমাদের আলোচ্য বিষয়, এটা গভীর চিন্তার কবিতা। এর মধ্যে মডার্নিজম রয়েছে, রোমান্টিসিজম রয়েছে, ধর্মীয় বিশ্বাস, বিলিভ রয়েছে। আমাদের কবিতা ছিল স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার, রিটেন বাই এমাংদাই। বন্ধুরা ভালো থাকো, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।